আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। গর্জিয়াস আউটলুকে আসা ইনফিনিক্সের এই মোবাইলটির নাম হলো ইনফিনিক্স নোট 30 প্রো। বেশ হেভি স্পেসিফিকেশনের ঠাসা এই মোবাইলটি রয়েছিল স্যামসাংয়ের HM6 থাকা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ মিডিয়াটেক হিলো G99 প্রসেসর এবং বক্সের মধ্যে রয়েছিল 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার, যেটা আমি মনে করি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো একটা কোম্পানি তাদের ফোনের সাথে বক্সের মধ্যেই নিয়ে এসেছে। যাই হোক, এই ফোনটা কিন্তু অনেক দিন ধরে আমাদের কাছে রয়েছে, রিভিউটা আনতেও একটু লেট হয়েছে। সো এই ফোনটাই অনেকদিন ইউজ করে এই ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন পেয়েছি, অর্থাৎ গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি পারফরমেন্স এবং সব কিছু মিলে এই ফোনটি আদৌ কেনা উচিত হবে কিনা তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার, আরেকটি 68 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটি। বিশাল 4টি ক্যামেরা কাট আউট থাকা এই মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু বেশ স্টাইলিশ। স্পেশালি এক ধরনের স্পার্কল টাইপ ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকার কারণে সানলাইটের নিচে ইউজ করার সময় রিয়ার প্যানেল থেকে বেশ সুন্দর এক ধরনের শাইনি ফিল দিচ্ছিল, যেটা আলটিমেটলি একটা প্রিমিয়াম ফিল ক্রিয়েট করে হাতে নিয়ে। সেই সাথে এই মোবাইলটি রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানি থেকেও এই ফোনটার কোনো প্রবলেম হবে না। এছাড়াও 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 203 গ্রাম। মোবাইলটি বেশ বড় বাট স্কোয়ার শেপড এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি কমফোর্টেবল ভাবে আমরা সিঙ্গেল হ্যান্ডে ফোনটি ক্যারি করে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো ম্যাজিক ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ভেরিয়েবল গোল্ড। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে রয়েছে স্পিকার, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলে থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। এছাড়াও মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 21টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলে থাকা এই JBL স্পিকারের ওভারঅল সাউন্ড পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমার কাছে প্রাইস বিবেচনায়। মোবাইলের সাউন্ডের লাউডনেস যেমন স্মুথ ছিল, তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিসপিনেসও কিন্তু যথেষ্ট ব্যালেন্স ছিল। ওভারঅল এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন, UI হিসেবে রয়েছিল ইনফিনিক্সের XOS 13 এবং তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর পারফরমেন্সের কথা বলতে গেলে 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি বেশ স্মুথ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা অনেক হেভিলি ফোনটা ইউজ করতে যে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ দেখা পাইনি। তার পাশাপাশি র্যাম হ্যান্ডেলিংও ঠিকঠাক মতো করতে পারছিল, দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24/1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। আউটডোরে অর্থাৎ সানলাইট কন্ডিশনে এই ফোনটি ইউজ করার সময় আমরা তেমন একটা প্রবলেম ফেস করিনি। 900 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে একদম কমফোর্টেবলভাবে ফোনটি ইউজ করা যায়। সেই সাথে আউটডোরে ফটোগ্রাফি করার সময় কোনো ধরনের কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই পাইনি এই ফোনটি থেকে। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ চিন এবং ভেজেল সবগুলোই একেবারে সেম সাইজ। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এছাড়া মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L3S সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাংয়ের HM6 সেন্সর। দেন আইটি ক্যামেরা 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের AI লেন্স। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল, কালার টোন এবং ছবির ডিটেলস প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। স্পেশালি মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর এজ ডিটেকশন চমৎকার, সেই সাথে ডাইনামিক রেঞ্জটা বেশ সুন্দরভাবেই কভার করছিল। মেইনলি ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা বেশ সুন্দরভাবে করে, তাই ওভারঅল ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো লাগবে সবার কাছেই। মোবাইলটিতে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে, তবে আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করে বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। যদিও কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম রয়েছে ভিডিও শুট করার সময়, বাট সেটা আমি মনে করি প্রাইস হিসাবে ঠিকঠাক আছে।
সেই সাথে মোবাইলে রয়েছে টাইম ল্যাপসের ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে ছবি তুলে বেশ ভালো লেগেছে আমাদের কাছে। কালার টোনটা বেশ ভাইব্রেন্ট ছিল, তার পাশাপাশি ডায়নামিক রেঞ্জ ভালোভাবেই কভার করে ছবি তোলার পর এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যায়। এবং সেই সাথে এই মোবাইলটার একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটা সেলফি ক্যামেরা এবং তার পাশাপাশি রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে যখন আপনারা আকাশের ছবি তুলবেন তখন বেশ ভালো কালার টোন প্রোভাইড করে এই ফোনটার ক্যামেরা থেকে। যাই হোক, এই ফোনটাতে ক্যামেরা টু এপিআই এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ এই ফোনটাতে GCAM ইউজ করতে পারবেন না। ইনফিনিক্স নোট 30 প্রো এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জারও রয়েছে। এবং 60 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। তবে আরেকটা বিষয় হলো ফোনে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে আমরা ফোনটা চার্জ করেছি, ওটাতে একটু বেশি সময় লাগে, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে যে কথাটা না বললে না, এই ফোনটি একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড এত বড় ডিসপ্লে থাকার পরও বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা ফোনটা অনেক হেভি ইউজ করেছি, স্পেশালি লং টাইম গেমিং করেছি বা মুভি দেখেছি, তখন এই ফোনটা চার্জ ব্যাকআপ অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটি হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 27,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 28,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,75,464, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 729, মাল্টি করে 1999। এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি 754 MB/s, রাইট স্পিড পেয়েছি 556 MB/s। এই মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করার সময় মোটামুটি গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্সও যথেষ্ট স্মুথ ছিল, লং টাইম গেম প্লে করেও আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই ফোনটা পাবজি গেমস খেলে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে যখন আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি শ্যাডো অফ করে মোটামুটি বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং অ্যাশফোনাইন গেমসটা আমরা এই ফোনে রান করেছি, অনেকই স্মুথ ছিল, অনেকই ভালো লেগেছে। সেই সাথে ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, আপনাদের কাছেও ভালো লাগবে। এছাড়াও মোবাইলটিতে আমরা ফুটবল গেমসটা খেলেছি, মোটামুটি ফুল গ্রাফিক সেটিংয়ে এই ফোনটা ফুটবল গেমসটা খেলা যায় এবং খুব স্মুথ পারফরমেন্সও পাওয়া যায়। সেই সাথে এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা যে হিট হয় আমি সেটা বলবো না। যখন আপনার লং টাইম একটু ভিডিও দেখবেন, স্পেশালি মোবাইলের ইন্টারনেট অর্থাৎ সিমের ইন্টারনেট যখন আপনি ইউজ করে লং টাইম ভিডিও দেখবেন, তখন ফোনটা স্লাইটলি হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটি আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটি রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রাইস হিসাবে এই মোবাইলটাতে কয়েকটা ল্যাকিংস রয়েছে বলেই মনে হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ওয়াইড বাইন L1 এর সাপোর্ট নেই এবং সেই সাথে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে যেহেতু মোবাইলটাতে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে, সো আমি মনে করি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকা উচিত ছিল এই ফোনে। যাই হোক, এই ফোনের বেস্ট সাইডের কথা বলতে গেলে এই ফোনটার যে স্পিকারটা রয়েছে JBL এর স্পিকার, এটা যার পারফরমেন্স আমরা কিন্তু অনেকই ভালো পেয়েছি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট স্মুথ ছিল এবং তার পাশাপাশি ফোনটার সাথে বক্সের মধ্যে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার নিয়ে এসেছে ইনফিনিক্স, যেটার জন্য আমি অবশ্যই ইনফিনিক্সকে থামস আপ দিব। কারণ অনেক সময় দেখা গেলো আপনার বাইরে টাইরে থাকলে তখন আপনি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এবং সেই সাথে 68 ওয়াটের চার্জার থাকার কারণেও কিন্তু আপনি খুব ফাস্ট এই ফোনটা চার্জ করতে পারছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটা যেহেতু যে প্রসেসরটা রয়েছে মিডিয়াটেক হিলিও G99, এটা ট্রানজিস্টর সাইজও 6 ন্যানোমিটার, দ্যাটস ওয়াই চার্জও খুব বেশি ড্রেইন করে না। দ্যাটস ওয়াই ফোনটা চার্জ ব্যাকআপও কিন্তু আমরা অনেক হেভি ইউজ করতে যাও খুব ভালো পেয়েছি। তার পাশাপাশি ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের পাশাপাশি XOS 13 অর্থাৎ ইনফিনিক্সের একদম লেটেস্ট UI রয়েছে, সেই সাথে ভার্চুয়াল র্যামও রয়েছে। সো ওভারঅল এই ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্সও কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি। আরেকটা বিষয় হলো ফোনটাতে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট না থাকলেও কালার টোন যথেষ্ট ভালো এই ফোনের। আমাদের কাছে যখন আমরা গেমস টাইম খেলেছি আমাদের কাছে ভাইব্রেন্টই মনে হয়েছে এবং সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। গেমিং সেকশনে আমরা এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি, এখানে আর কথা বললাম না, সেখান থেকে আপনারা দেখে নিন। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমাদের অনেক ভালো লেগেছে। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হলো ইনফিনিক্সের ফ্রন্ট ক্যামেরা বলেন এবং সেলফি ক্যামেরা বলেন, আপনারা যদি আকাশের ছবি তোলেন অথবা ব্যাকগ্রাউন্ডে আকাশ রেখে ছবি তোলেন তাহলে ছবির পারফরমেন্স অনেক ভালো পাবেন এবং সেই সাথে ফোনটা সেলফি ক্যামেরার পারফরমেন্সও অনেক ভালো ছিল এবং রিয়ার প্যানেলে ক্যামেরা পারফরমেন্সও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এগুলো আপনারাও আমাদের ক্যামেরা সেকশন থেকে দেখে নিন, ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এবং সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি একটা হালকা পাতলা গেমিং ফোনের পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন এবং ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন এবং মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি ইনফিনিক্স
নোট 30 প্রো 27,000 টাকার মধ্যে অফিসিয়ালি ওয়ান অফ দ্য গুড ফোন। সো এই হলো আমাদের ইনফিনিক্স নোট 30 প্রো, এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।